ঠিক আছে। সবাইকে গুড সালামু আলাইকুম, গুড ইভিনিং। মেসলো বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদ কবির, সিটিও হিসেবে আছি ইনফিনিটি ইনফোটেকে। আজকে আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে মেইনলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা আমরা অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে জানি। আলটিমেটলি এটা ইটস অল অ্যাবাউট একটা ডিজিটাল কম্পিউটার অর কম্পিউটার কন্ট্রোলড রোবটের আসলে তার ইন্টেলিজেন্স ইউজ করে কাজ করার ক্যাপাসিটিকে আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে দেখি। এটা এখন বর্তমানে সবচাইতে এক্সাইটিং টেকনোলজি, এবং এটা যেভাবে আগাচ্ছে, যা আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্সপেক্টিভ থেকে যা মানুষকে টু সাম এক্সটেন্ট অলরেডি ক্রস করে ফেলেছে বুদ্ধিমত্তার পার্সপেক্টিভ। আগে যেটা হতো যে শুধুমাত্র কম্পিউটার কিংবা আমরা রোবটকে যা আমাদের পার্সপেক্টিভ আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা যা আসলে তাদেরকে যে প্রোগ্রামিংটা করে দিতাম তার উপর বেস করে আসলে সে কাজটা করতো। কিন্তু হাওয়ার এখন দিন দিন টেকনোলজিটা এমনভাবে করা হয়েছে মেশিন লার্নিং এর থ্রুতে, আলটিমেটলি সে কম্পিউটার রোবট সে নিজেই আসলে তার লার্নিংটা নিয়ে দীর্ঘদিনের ডাটা বেজ উপরে বেস করে সে আসলে নিজেই থেকেই আসলে নানা ধরনের সিদ্ধান্ত নিতে পারে, এবং ক্ষেত্র বিশেষে অনেক ফাস্ট এই সিদ্ধান্তগুলো সে নিয়ে থাকে। যার কারণে হচ্ছে যে যেহেতু সে ফাস্ট নিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ এক্সিকিউট করতে পারে, যেটা দিন শেষে আসলে আলটিমেটলি মানুষকেও অনেক ক্ষেত্রেই আসলে ছাড়িয়ে গেছে। যাই হোক, অ্যালান টিউরিং, যাকে বলা হয় আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই এর ফাদার অফ এআই, যিনি প্রথম আসলে এই টিউরিং আপনার টেস্ট যেটা করেন আপনার 1950s এর দিকে, এবং যার বেস ছিল আসলে এরকম মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, অটোমেটেড টেস্টিং, রিজনিং, রোবোটিক্স, এরকম আপনার 6টা ল্যাঙ্গুয়েজ এবং রিলেটেড এরিয়া নিয়ে মেনলি উনি একটা প্রেডিক্ট করেছেন, তাও সেই 70 বছর আগে, যা ধীরে ধীরে এখন অনেক ক্ষেত্রেই আমাদের জীবনযাত্রার সাথে আসলে মিশে গিয়েছে। তো আজকে বেশি দূর যাব না, আমি যারা আমার সাথে লাইভে আছেন আমি রিকোয়েস্ট করব যে মেসলো বাংলাদেশ পেজ থেকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সেশনটি কেউ মিস করবেন না, হতে পারে ছোট একটা কথা আপনার জীবন বদলে দিতে পারে। আমরা চাইলে এখন থেকে ইউটিউবে মেসলো বাংলাদেশের সাথে যুক্ত হতে পারবো, এবং ইউটিউবে গিয়ে মেসলো বাংলাদেশের সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আপনারা জানেন যে মেসলো বাংলাদেশ বিভিন্ন ধরনের এই ধরনের লাইভ প্রোগ্রাম করে থাকে। তো এগুলোর উদ্দেশ্যটা হচ্ছে আলটিমেটলি আমাদের হিউম্যান রিসোর্সকে সামনের দিকে ক্যাপিটালাইজ করা, তাদেরকে রাইট নলেজটা শেয়ার করা, প্রমোট করা, এবং অ্যাকর্ডিংলি যেন আমরা উন্নত দেশগুলোর মতো করে যেন নিজেদেরকে এগিয়ে নিতে পারি। তো আজকে আর বেশি দূর নিজেদের কথা বলবো না। আজকে আমাদের সাথে আছেন রাহাত ইয়াসির, যিনি আছেন আমাদের রাহাত ইয়াসির আছেন মেইনলি কাজ করতেছেন সিএই, একটি কানাডিয়ান হাইটেক অর্গানাইজেশন, যাদের আসলে পৃথিবীর 25টি দেশে ওনারা মেইনলি কাজ করে থাকেন। তো এই অর্গানাইজেশনের ডাটা অ্যানালাইসিস এবং ডাটা সায়েন্স নিয়ে কাজ করতেছেন, এআই নিয়ে কাজ করতেছেন উনি। আমাদের রাহাত ইয়াসির, উনি বাংলাদেশের ছেলে। উনি গ্রাজুয়েশন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। পরবর্তী সময়ে উনি বাংলাদেশে বেশ কয়েকটি নামকরা অর্গানাইজেশনে কাজ করেছেন, তারপর কানাডায় গিয়েছেন এবং সেখানে গত 6 বছর ধরে সুনামের সঙ্গে বেশ বড় বড় অর্গানাইজেশনে কাজ করছেন। উনি কানাডাতে আপনার 2018-এ আপনার 30 সফটওয়্যার ডেভেলপার আন্ডার 30, অল দ্য ওয়ে অ্যামেজিং। থ্যাংক ইউ ইয়াসির, যে আপনি সেই সাথে নিজেকে যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, সেই সাথে বাংলাদেশকেও আসলে আপনি অনেক দূর রিপ্রেজেন্ট করেছেন। এছাড়াও উনি ফার্স্ট ইবুক রাইট ডাউন করেছেন আপনার উইন্ডোজ ফোন 8.1-এ,
অ্যাপ ডেভেলপমেন্ট, উইন্ডোজ ফোন 1 কমপ্লিট সলিউশন এবং ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম কমপ্লিট সলিউশন। তো আর বেশি দূর যাচ্ছি না, তো আমি ইটস গোইং টু হ্যান্ড ওভার রাহাত ইয়াসির, প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ শাহাদ ভাই ফর হ্যাভিং মি অ্যান্ড এতগুলো ভালো ভালো কথা বলার জন্য। আমি জানি না আমি এগুলোর ডিজার্ভ করি নাকি, বাট দিন শেষে লাইক চেষ্টা করে যাওয়া বাংলাদেশের নাম নিয়ে লাইক যেহেতু এটা আমার লাইক জন্মভূমি, সো এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে উদ্দেশ্য। অ্যান্ড ইয়েস, গত অনেক বছর হচ্ছে যে লাইক ডেটা অ্যান্ড এআই নিয়ে কাজ করা হচ্ছে, লাইক বিকজ ওভারঅল ওয়ার্ল্ড খুবই ইন্টারেস্টিং একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে। লাইক যদি আমরা দেখি বর্তমানে আমাদের লাইফ, লাইক সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিসই আমরা আমাদের মোবাইল ফোন অর অ্যাপস অর লাইক ডিফারেন্ট কাইন্ড অফ লাইক আইটি ডিভাইসেস ইউজ করে থাকি। সো এবং প্রত্যেকটাতেই আপনারা জানেন কিনা জানি না যে পেছন দিকে লাইক এআই পাওয়ার্ড অর এআই সিস্টেম আছে, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমি যদি কিছু এক্সাম্পল দেই, যেহেতু সাদ ভাই অলরেডি বললো কিছু জিনিস নিয়ে, আপনি যদি আইফোন ইউজ করে থাকেন, ঘুম থেকে উঠে আপনার মোবাইলের দিকে তাকিয়ে যেই ফোনটা আনলক করা হয়, ওইটা হচ্ছে একটা ফেশিয়াল রিকগনিশন সিস্টেম, ওইটা হচ্ছে একটা এআই। আপনি যদি লাইক ওয়েদার অ্যাপে যান যে আজকে ওয়েদারটা কিরকম, আজকে কি বৃষ্টি হবে কি হবে না, ঢাকার টেম্পারেচার কিরকম হবে, সো বেসড অন ওয়েদার আমরা আমাদের কাপড় চোপড় পরে থাকি বাসা থেকে বের হওয়ার সময়। সো ওই প্রেডিকশনটা সেটা হচ্ছে ওয়েদার ফরকাস্টিং, এটা হচ্ছে এক ধরনের এআই মডেল। আপনি অনেকেই দেখা যায় যে আমরা এখন সিরি, গুগল হোম অথবা অ্যালেক্সার সাথে কথা বলি গান বাজানোর জন্য বা ডিফারেন্ট কাইন্ড অফ লাইক জিনিসের জন্য, ওগুলো হচ্ছে নেচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এআই। অথবা আপনি যদি গুগল কে না ইউজ করে থাকে, লাইক প্রত্যেকে ইউজ করছে এভরিডে, এটা হচ্ছে ইনফরমেশন রিট্রিভাল অর সার্চ ইঞ্জিন বেসড এআই। আপনি যদি ডিফারেন্ট কাইন্ড অফ লাইক ই কমার্স ইউজ করে থাকেন, বাংলাদেশে যেগুলো আছে ওর অ্যামাজনে, সো আপনি যদি আজকে একটা রেড টি শার্ট অর্ডার করেন, তারপরে দেখবেন যে পরের দিন আপনার কাছে রিকমেন্ডেশন আসছে যে রেড টি শার্টটার সাথে এই ব্ল্যাক প্যান্টটা সুন্দর লাগবে, সো এটা হচ্ছে রিকমেন্ডেশন ইঞ্জিন। সো আপনার পার্সোনালাইজড শপিং চয়েসের উপর বেস করে সে আপনাকে বলতেছে আপনার এটা কেনা দরকার। সো এটা হচ্ছে এক ধরনের এআই। সো এছাড়া আপনার রোবোটিক্স সব জায়গাতে ছড়ায় পড়তেছে, আইওটি ডিভাইস বা ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন গুলোতে ফ্রড ডিটেক্ট করা, যে আপনার টাকা কোনোভাবে ফ্রডিলিটি হয়েছে নাকি, অর সার্ভেলেন্সের জন্য বা ইউটিলিটির জন্য। আমি স্ট্রংলি বিলিভ করি বাংলাদেশের ঢাকা ওয়াসা অর আমাদের ইলেকট্রিক সিস্টেম এআই অর ডেটা সায়েন্স বেসড প্যাটার্ন ইউজ করতেছে, যে লোড শেডিং অর এই জিনিসগুলো মেনটেন করার জন্য কতটুকু আমরা প্রডিউস করতে পারবো এবং আমাদের ডিমান্ড কতটুকু, এগুলো ফরকাস্ট করে প্রপার ম্যাপিং করা হচ্ছে আজকে। তো এই সবগুলো হচ্ছে এআই এর এক্সাম্পল। এবং আপনি যদি দেখেন আপনার লাইফের প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি ইউজ করতেছেন কোনো না কোনো ধরনের অটোমেশন লাইক বা অটোমেটিক ডিসিশন মেকিং হচ্ছে, এবং ওগুলো হচ্ছে এআই পাওয়ার্ড। রাহাত, এখানে আপনি যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে গিয়েছেন, বাংলাদেশের সবকিছুই জানেন, তো এখানে দেখা যায় যে আপনি নর্থ সাউথে ছিলেন। তো আমাদের যেটা হয় যে আমিও যেহেতু একটা সফটওয়্যার ফার্মে সিটিওর দায়িত্ব পালন করছি, সবসময় দেখি আমরা যে প্রবলেমটা ফেস করি, যে ইন্ডাস্ট্রির যে নিডটা, ইভেন আপনাদের ক্ষেত্রেও যেটা হয়, ইন্ডাস্ট্রি নিড একটা, আবার আমাদের একাডেমিয়া যে আমরা যা শিখে আসতেছি ইউনিভার্সিটি থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আসলে মিলছে না, এবং ইন্ডাস্ট্রির রাইট যে রিকোয়ারমেন্টটা আসলে কোনোভাবেই একাডেমিয়া ফুলফিল করতে পারছে না, এবং দিনকে দিন এই গ্যাপটা কিন্তু বেড়েই যাচ্ছে। এবং এআই কিংবা এরকম সফিস্টিকেটেড টুলস এন্ড টেকনোলজির ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিগুলো অনেক পিছিয়ে আছে। এই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন, অথবা আমরা কিভাবে এই গ্যাপটা রিডিউস করে নিয়ে আসতে পারি? সো খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছেন। এটা আমি অ্যাকচুয়ালি দুইটা অ্যাপ্রোচ দেখি। সো অনেকে যখন আমাকে বলে যে আমি এখানে অনার্স করলাম, মাস্টার্স করলাম বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে, আমি চাকরি কেন পাই না? সো আমাদেরকে ফার্স্ট অফ পারপাসটা জানতে হবে। আমাদের এডুকেশনের পারপাসটা আমাকে চাকরি দেয়া না, এডুকেশনের পারপাসটি হচ্ছে আমাকে জানানো, আমাকে একটা গাইডেন্স দেয়া, আমার ওই ভেতরের যেই নলেজের যে ক্ষুধাটা এটা এটা বিল্ড করা।
ওর আমাকে শুধুমাত্র একটা জিনিস না, চিন্তা করতে শেখাটা হচ্ছে এডুকেশন। সো এই ক্যাপাবিলিটি গুলো আমরা অ্যাকচুয়ালি আমাদের লাইক পড়াশোনা করতে গিয়ে জানি। তারপরে আমি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করা, এটা হচ্ছে আমাদের উপর ব্যাপার। সো শুধুমাত্র এরকম না যে আমি এটা বিশ্বাস করব না কখনোই যে আমি 3 বছর বা 4 বছর অনার্সে যা শিখছি অথবা মাস্টার্সে যা শিখছি বা একাডেমিতে যা শিখেছি শুধুমাত্র ওগুলোই আমি আমার জবে ইউজ করি। একদম না, আমাকে এর বাইরে আরো অনেক কিছু শিখতে হয়। এবং ওই শেখাটা হচ্ছে যে নিজের থেকে, যে আমি যখন বেস লাইনের এডুকেশনটা যখন ইউনিভার্সিটি থেকে পাচ্ছি, এবং আমি যখন এই ইন্টারেস্ট গুলো জন্ম নিচ্ছে মনের ভিতরে, যে ওকে এই জিনিসটা ভালো, আমি এই জিনিসটাতে এনজয় করছি, এটার ফিউচার আছে, এই ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, প্রোগ্রামিং হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হতে পারে, দেন আমাকে নিজের মতো করে পড়তে হবে, বই পড়তে হবে, অর লাইক দেয়ার আর সো মেনি অনলাইন কোর্সেস, অর লাইক কিছু একটা বানাতে হবে, দেন ইউ উইল লার্ন দ্যাট। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, সো বাংলাদেশে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে লাইক সরকারি বিশ্ববিদ্যালয় হোক, বেসরকারি হোক, ওখান থেকে পাশ করা অনেক ছেলে মেয়ে অনেক ভালো ভালো জায়গায় আছে এবং অনেক ভালো করতেছে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে, সরি আমি জাস্ট পিছনে হয়তো ফায়ার অ্যালার্ম বাজছে কিছু একটা। আম, সেক্ষেত্রে কোশ্চেনটা হতে পারে যে লাইক ওরা তাহলে কিভাবে ভালো করতেছে বিদেশে এসে? সো ওরা তো সেম এডুকেশনটাই পাচ্ছে। সো ব্যাপারটা যেটা যে এরকম কোনো এডুকেশনের কোনো ডিফারেন্স আসলে হয় না। সো ইটস অল অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, আমি নিজে কি করছি, নিজে কি চেষ্টা করছি, এটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড এআই বা ডেটা সায়েন্সের উপর যেটা আমি বলবো, ইটস ট্রু বাংলাদেশ এআই তে বা ডেটা সায়েন্স এইসব ক্ষেত্রে একটু পিছিয়ে আছে। বিকজ বিদেশে যেটা হয় যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিক এক ধরনের কোলাবোরেশন হয়, যে জিনিসটা বাংলাদেশে একটু মিসিং। ইন্ডাস্ট্রির মতো, একাডেমিয়ার মতো। সো উই নিড টু লাইক ব্রিজ, লাইক হ্যাভ এ ব্রিজ, যেই এই দুইটা গ্যাপটাকে একসাথে করে ফেলবে এবং ইন্ডাস্ট্রি একাডেমির দুইজনের চাহিদাটা পূরণ করতে পারবে। গুড। আরেকটা বিষয় আমি জানতে চাবো, আপনার এই যে আমরা আইটিতে তো আসলে অনেকগুলো সেক্টর আছে, আসলে কোন বিষয়টা আপনাকে আসলে এই পার্টিকুলারলি এআই প্রফেশনাল হওয়ার জন্য আসলে মোটিভেট করেছে অথবা ইনফ্লুয়েন্স করেছে? সো এআই প্রফেশনাল অ্যাকচুয়ালি আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে অনেক বছর আগে, 2010-11 দিকে। সো বাংলাদেশে একটা এখনো এই প্রোগ্রামটা হয়, মাইক্রোসফট ইমাজিন কাপ। সো এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সফটওয়্যার কম্পিটিশন। সো আমি 2010 আর 11 দিকে প্রথমবার বাংলাদেশে এটা অর্গানাইজ হয়, মাইক্রোসফট বাংলাদেশ অর্গানাইজ করে। আমার এখনো মনে আছে তখন আমি জাস্ট লাইক ইউনিভার্সিটি শুরুর দিকে পড়াশোনা শুরু করছি, প্রোগ্রামিং এর প্রতি জাস্ট আগ্রহ আসতেছিল। তখন আমি দেখলাম যে এআইবি থেকে একটা টিম ছিল, টিম র্যাপচার। সো ওরা লাইক বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন হয়। তারপরে ওরা লাইক like global like world finally people choice award পায়. So that was kind of like a very like notable like accomplishment আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তখনকার দিনে। সো ওইটা খুবই মোটিভেট করে। এন্ড দেন আমি ডিসাইড করি ওকে, ওয়াই ক্যান নট, লাইক আমি আমার টিম নিজে বিল্ড করে কেন পার্টিসিপেট করতেছি না। সো উই স্টার্টেড টু ডু দ্যাট। সো ইমাজিন কাপের মেইন থিম ছিল হচ্ছে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যে লাইক ওয়ার্ল্ডের যেই 10টা বা 20টা টপ প্রবলেম আছে ইউএন এর সিলেক্ট করা, ওই প্রবলেম গুলোর কোন একটা চুজ করে ওটা একটা সলিউশন বিল্ড করতে হবে। সো আমরা চিন্তা করলাম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হাঙ্গার অর ফুড প্রোডাকশন। সো ওখান থেকে ওই টপিকটা নিয়ে দেন রিসার্চ করা শুরু করলাম, করে দেখলাম যে আমাদের প্রতি বছর দেখা যায় যে 8 to 15% পিপল না খেয়ে থাকে, লাইক ফুড লাইক প্রোডাকশনে ঘাটতি থাকে। বাট এট দ্য সেম টাইম 15 থেকে 20% আমরা ফুড জাস্ট নষ্ট হয় ফুড ক্রপস এর জন্য, প্রপার ইউটিলাইজেশন না করার জন্য, ইরিগেশনের অভাবের জন্য। সো আমি একটা লাইক অ্যাপ্লিকেশন ডিজাইন করি আমার টিমের সাথে, আরো 3-4 জন ছিল আমরা নর্থ সাউথ থেকে, যেটা নাম ছিল প্রজেক্ট বিটেল, যেটা দিয়ে মোস্টলি ধান গাছের রোগ ডিটেক্ট করা যেত জাস্ট ছবি তুলে। ওইটা ছিল একটা ইমেজ প্রসেস হতো, নিউরাল নেটওয়ার্ক ছিল। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ লাইক এন স্টার্ট। এন্ড তারপর থেকে লাইক জাস্ট আমার লাইক ব্যাচেলরের যে থিসিস ছিল ওইটা টপিকও ছিল এআই রিলেটেড, কাইন্ড অফ লাইক স্কিন ডিজিজ ডিটেকশন। লাইক ডক্টর নোভা আহমেদের আন্ডারে আমরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ডেটা কালেক্ট করি, লাইক ডিফারেন্ট আউটডোর থেকে, যে বাংলাদেশে দেখা যায় যে ওখানে 10 টাকা 15 টাকা করে মানুষজন দিয়ে সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে আসছে, এবং আমরা ওখান থেকে ইমেজ গুলো কালেক্ট করতাম, অল দোজ লাইক সিমটম কালেক্ট করতাম, করে আমাদের থিসিসটা বিল্ড করি যে ইমেজ থেকে সিমটম অ্যানালাইসিস করে
করে তারপরে অল দোজ আদার থিংস থেকে কিভাবে ডিসিশন মেক করা যায় যে কোন ধরনের স্কিন ডিজিজটা হয়েছে। সো দেন ওই পেপারটা পাবলিশ করা হয় বিদেশে। সো that was kind of like in start of that app, like that journey. Then like masters করা হয়। আমার মাস্টার্স এর টপিকে ছিল লাইক ইমেজ প্রসেসিং, এআই এ রিলেটেড। এটাকে বলা হচ্ছে ডেটা ড্রিভেন মাল্টিস্পেক্ট্রাল ইমেজ রেজিস্ট্রেশন। সো ড্রোনের থেকে যে আমরা যখন মাল্টিস্পেক্ট্রাল ক্যামেরা দিয়ে ইমেজ কালেক্ট করি, ডেটা কালেক্ট করি, ওগুলো যখন ডেটা প্রসেসিং এর জন্য কম্বাইন করা হয়, 8 GB ইমেজ করা হয়, তখন দেখা যায় যে অনেক নয়েজি এন্ড অনেক ইস্যু থাকে। সো আমি একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করি, ওই ফ্রেমওয়ার্কটা পরে পাবলিশ করি, পেপার পাবলিশ হয়, যেটা দিয়ে রিয়েল টাইমে ওগুলো ক্লিন করা যায় আর কি। So far মনে হয় that is the only framework available in the market regarding this problem. অ্যামেজিং। আর যার ফলশ্রুতিতে আপনি 6 times MVP মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল পারসন 6 times in a row. It is. It was an interesting journey. Yeah, Microsoft most valuable professional. So MVP. So world maybe like Microsoft 70 or 80টা maybe টেকনোলজি আছে, টেকনোলজি স্ট্যাক। এর মধ্যে এআই হচ্ছে একটা। সো এরকম 80টা টেকনোলজি স্ট্যাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 3100 জনের মতো এমভিপি আছে। জাস্ট এআই এর উপর আছে মেবি 70-80 জন। প্রত্যেকটা দেশ থেকে 1 জন 2 জন 4 জন করে ওরা সিলেক্ট করে বেসড অন গত 1 বছর 15 থেকে 16 মাস ওরা কি ধরনের কাজ করছে, কিভাবে কমিউনিটিকে হেল্প করছে, কিভাবে তাদের নলেজ গুলো শেয়ার করছে, বই লেখা হোক, ভিডিও কনফারেন্সে কথা বলা হোক, বা সেমিনার হোক, বা ব্লগ রাইটিং হোক, এগুলোর উপর বেস করে। অ্যান্ড একটা জিনিস আমি লাইফে শিখছি আর কি, যে আমার জার্নি থেকে, যে আমি যখন লাইক জুনিয়র ছিলাম বা যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমার অনেক সিনিয়র আমাকে অনেক হেল্প করছে ভালো বুদ্ধি দিয়ে, অর সাজেশন দিয়ে, আর ওগুলো দিয়ে, লাইক ডিফারেন্ট কাইন্ড অফ লাইক ইনফরমেশন দিয়ে। সো আমি এটা এই সেম টাইপের প্রসেসটা লাইক কন্টিনিউ করে গেছি অনেক বছর ধরে, লাইক টু হেল্প আদার্স, লাইক ইটস কাইন্ড অফ লাইক গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি। যে আমি নিজে হয়তো সবকিছু করলাম, বাট অ্যাগেইন লাইক হোয়াট ইজ দ্য পয়েন্ট যদি আমি কাউকে সাহায্য করতে না পারলাম। সো ওই মাইন্ডসেট থেকে গত 7-8 বছর মেবি আমি 150 থেকে 200-র মতো কনফারেন্সে কথা বলছি। A lot of them are like for free. I did that for voluntarily. Maybe 20-30 হাজারের মতো মানুষ ইন পার্সন অ্যাটেন্ড করছে। যদি আমার ব্লগ গুলো মেবি 12 আর 15 লাখের মতো ভিউ আসছে। 2টা বই পাবলিশ করছি ফ্রিতে, ওগুলো লাইক 1 লাখের মতো লাইক ডাউনলোড হয়েছে। সো অল দোজ থিংস আই ডিড দ্যাট, অ্যান্ড ওইটার জন্যই মেইনলি মাইক্রোসফট আমাকে প্রতি বছর মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল অ্যাওয়ার্ড দেন। এটা অলমোস্ট লাইক 6-7 বছর হয়ে গেছে। যাক, বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং খুব ভালো লাগলো শুনে যে আপনি কন্টিনিউয়াসলি এই কাজটা করে যাচ্ছেন। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা লাগলো যে giving back to the society all the way. I salute you, boss. Thank you so much. Because আমাদের মানুষ জিনিসটা হয়ে ওঠে না। স্বাভাবিক, এটা শুধুমাত্র ডে জব না। ইয়েস, আমি আমার ডে জবে বিজি থাকি, লাইক সারাদিন সকাল 7টা থেকে দেখা যাচ্ছে বা 8টা থেকে 6টা-7টা পর্যন্ত কাজ করা পড়বে। এটা হচ্ছে আমার নিজের বিল পে করার জন্য। বাট মানুষের জন্য কি করলাম, যারা অলরেডি, বিকজ আমিও আমার কমিউনিটি থেকে হেল্প পেয়েছি লাইক অনেক ভাবে। সো এটা হচ্ছে জাস্ট লাইক সপ্তাহে 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ম্যানেজ করা, যে মানুষজনকে জানানো, বা প্রচুর মেসেজ আসে লিঙ্কডইনে হোক বা ফেসবুকে হোক, যে এইটা কিভাবে জানবো, এটা কি করে শিখবো অর ক্যারিয়ার রিলেটেড। সো আমি চেষ্টা করি যতটুকু পারার অ্যান্সার করার, যেন লাইক ছোট্ট একটা লাইক অ্যান্সারে যদি কারো উপকার হয়, খারাপ কি। অবশ্যই। আচ্ছা, এবার আমি জানতে চাই, আমাদের অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং যারা আইটি প্রফেশনাল আছেন, যারা আসলে এই এআই, মেশিন লার্নিং এবং এই পার্টিকুলার এরিয়াতে আসলে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, আপনি তাদের ক্ষেত্রে কি সাজেশন করবেন? তারা কিভাবে এই পাথটা আসলে ফলো করে আপনার মতো আসলে একজন ভালো প্রফেশনাল, এআই প্রফেশনাল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে? ক্যারিয়ার পাথটা কি হতে পারে? সবচেয়ে প্রথম যে কথা, দের ইজ নো শর্টকাট ইন লাইফ। সো যখনই কেউ কিছু একটা করতে যাক, এআই হোক, ডেটা সায়েন্স হোক, বা আইটিতে হোক, ইয়েস দেয়ার আর সো মেনি লাইক ভিডিও টিউটোরিয়ালস, 30 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা এটা জানা। বাট এগেইন ওদেরকে মাথায় রাখতে হবে যে ওদেরকে ডিটেল লেভেলে জানতে হবে। সো কেউ যদি অনার্স লেভেলে থাকে, ব্যাচেলর করতেছে কম্পিউটার সায়েন্সে বা এই টাইপের গুলো, বা ইলেকট্রিক্যালে, বা অন্য কোনো টপিকে হোক, ম্যাথমেটিক্সে বা এনি আদার ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ওরা
বাংলাদেশে প্রচুর এআই লাইক এআই এর কাজ করার মতো সুযোগ আছে। সো বিভিন্ন পাবলিক সেক্টর আছে যেখান থেকে ডেটা কালেক্ট করা যায়, ওখান থেকে ওরা ডেটাগুলো কালেক্ট করতে পারে, করে সো মেনি পেপারস আছে এগুলো পড়ে পেপার পাবলিশ করা যায়। আর নিজেদেরকে লাইক ওরকম পেপার পাবলিশ একজন প্রুভেন রিসার্চার হিসেবে লাইক এগিয়ে যাওয়া যায় অ্যাকচুয়ালি। অ্যান্ড ওই ওই পয়েন্ট থেকে যখন আপনি ব্যাচেলরে থাকা অবস্থায় ইউ আর ডুইং গুড উইথ ইউর এডুকেশন, ইউ হ্যাভ পাবলিশ পেপার, you have done something more, and you have that kind of like research experience, you are like a published author. আপনি যদি বিদেশে মাস্টার্স অর স্কলারশিপ নিতে চান বা কোনো একটা ল্যাবে কাজ করতে চান, সুযোগ অনেক বেড়ে যায়। সো আই উইল সাজেস্ট এভরিওয়ান টু লাইক গো ফর দ্যাট কাইন্ড অফ অপরচুনিটি। বাংলাদেশে অনার্স করুক বা লাইক কোনো একটা বাংলাদেশে প্রফেসর আন্ডারে এই পাবলিকেশন গুলো করুক, বিদেশে কোনো একটা বড় রিসার্চ ল্যাবে লাইক রিসার্চার হিসেবে কাজ করতে যাক, তারপর তারা বিদেশে যে কোনো জায়গায় ভালো পজিশনে ডেটা সায়েন্টিস্ট অথবা এআই ডেভেলপার অর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবে। অর ইভেন বাংলাদেশে কেউ যদি থাকতে চায়, বাংলাদেশে এখন অনেকগুলো লোকাল স্টার্ট আপ হয়েছে দেখলাম যারা এআই অর ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছে। সো দেয়ার আর অপরচুনিটিস। লাইক আমি ওই স্টার্ট আপদেরকে লাইক ইউজুয়ালি সাজেস্ট করবো যে ইয়েস, লাইক এআই হচ্ছে এতটা লাইক ইটস কাইন্ড অফ লাইক yes, it's complex, but at the same time it's also expensive. Like ওরকম ভাবে জিপিইউ মেশিন দিয়ে ডেটা স্টোর করা, ডেটা কালেক্ট করা, প্রপার ওয়েতে ডেভেলপ করা, দেখা যায় যে অনেক টাইম লেগে যায়, অনেক কম্পিউটেশন ক্যাপাবিলিটি লেগে যায়, অনেক ক্লাউড কস্ট লেগে যায়। সো এটা হচ্ছে একটা পারফেক্ট একটা এক্সাম্পল যেখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমি পারফেক্ট কোলাবোরেট করতে পারবে। যদি একটা ইন্ডাস্ট্রির কোনো একটা স্টার্ট আপের কোনো একটা আইডিয়া থাকে যেটাতে ওরা খুব বেশি দূরে নিতে পারছে না, বাট দে ওয়ানা এক্সপ্লোর দ্যাট, দে হ্যাভ সাম ফান্ডিং, they can go and like talk with a like academic researcher, academic professor, like sponsor couple of master's student or undergraduate student derke RA হিসেবে, then they can build their prototype, launch it and see it, or raise for money, or that kind of opportunity. Even I personally got this kind of opportunity even যখন আমি বাংলাদেশে ছিলাম। দেখা গেছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি কিছু রিসার্চ ফান্ড আছে, আমি যখন থার্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ওই রিসার্চ ফান্ডে অ্যাপ্লাই করলাম প্রফেসরদের আন্ডারে। সো মির্জা এলাহি স্যার ছিল, নোভা আহমেদ ছিল, ওরা ইন্টারভিউ নিয়ে বললো ওকে তোমাকে আমি কাজ দিব। সো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ কাইন্ড অফ লাইক এ জব পেয়ে গেছিলাম লাইক ব্যাচেলার পাশাপাশি। সো I was doing something that I enjoy. I was also publishing paper, but I was also making some kind of like pocket money, like professor there under or research assistant হিসেবে. So that was a like a very good opportunity. Like yeah, it was very enjoyable. Yeah. এবার আসা যাক আমাদের মূল এছাড়াও ইয়ার পার্সপেক্টিভে যে ফিউচার সেক্টরটা আসলে কোন কোন জায়গাতে এখন আপনারা কাজ করতেছেন, অথবা আপনার পার্সপেক্টিভে মনে হয় যে আমরা এআই আসলে আর কোন কোন জায়গাতে তার নেক্সট ফুটপ্রিন্টটা নিয়ে আসতেছে। এটার সাথেও যেহেতু একটা বলা হয়ে থাকে যে আমরা গতানুগতিক যে কাজগুলো, ইভেন আপনি জানেন যে বাংলাদেশের মেইন এক্সপোর্ট আমাদের প্রোডাক্ট হচ্ছে ইটস অল অ্যাবাউট গার্মেন্টস। তো এই জায়গাতেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে উইদিন ভেরি শর্ট টাইম 5 or 10 years লেটার আসলে গতানুগতিক গার্মেন্টস এর ম্যানুফ্যাকচারিংটাও এভাবে হবে না, এবং যেভাবে আসলে আমরা কাজ করে থাকি, যেটা আসলে আলটিমেটলি স্ট্রাকচার যে কাজগুলো আছে ম্যাক্সিমামই আসলে এই মেশিন লার্নিং, আপনার এআই, রোবোটিক্স দিয়ে আসলে রিপ্লেস হয়ে যাবে। এবং বাই বলা হচ্ছে যে অ্যারাউন্ড 50% ক্ষেত্র বিশেষে বলা হয়ে থাকে যে ইটস 90%। তো আমার কোয়েশ্চনটা হচ্ছে আপনি এই যে সেক্টরগুলো দেখুন, এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে কোন কোন সেক্টরে আপনার পার্সপেক্টিভে মনে খুব ফার্স্ট ইয়াটা করবে, অ্যাট দ্য সেম টাইম আসলে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা আমাদের ফিউচার প্ল্যানটা আসলে আমরা কিভাবে করতে পারি। সো অ্যাকচুয়ালি লাইক অনেস্টলি বলতে গেলে খুবই স্কেয়ারি ভাবে এই জিনিসগুলো আগাচ্ছে, ডেটা সায়েন্স এন্ড এআই আর অটোমেশন, এবং সবচাইতে বেশি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইডে রাইট নাও। বিকজ আপনি দেখেন কোভিড এর জন্য অলমোস্ট সবগুলো ইন্ডাস্ট্রি লাইক খুব বাজেভাবে ইম্প্যাক্টেড হয়েছে। দেখা গেছে ওদের রেভিনিউ শ্রিঙ্ক হয়েছে, অর লাইক যেরকম গ্রোথ ছিল ওরকম গ্রোথ হয়নি গত 1-2 বছরে। বাট সারপ্রাইজিংলি ডেটা সায়েন্স এবং এআই ইন্ডাস্ট্রিটা ওরকম কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। ওরকম উল্টো দেখা গেছে যে এআই ইন্ডাস্ট্রি আরো বেশি ইনভেস্টমেন্ট পাচ্ছে, অটোমেশন ইন্ডাস্ট্রি আরো বেশি ইনভেস্টমেন্ট পাচ্ছে বিকজ অফ দিস কোভিড। কারণ আমরা এখন আরো বেশি রিয়েলাইজ করতেছি যে ম্যানুয়াল কাজগুলো আমরা করি, যেগুলোতে অত বেশি ব্রেনের ইউজ কম, সেগুলো আসলে প্রয়োজন নাই। উই ক্যান জাস্ট ইউজ কাপল অফ বটস অর রোবটস টু ডু লাইক দোজ থিংস অ্যান্ড রেপ্লিকেট দোজ স্টাফ। সো আমি যদি একটা এক্সাম্পল দিই,
কয়েক বছর আগে লাইক কল সেন্টার খুবই বড় একটা জব ছিল ইন্ডিয়া, সাউথ এশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন, এই কান্ট্রিগুলোতে। দেখা গেছে যে লাইক মিনিমাম কোয়ালিটির ইংলিশ জেনে প্রচুর লাইক ইউথ এই টাইপের কল সেন্টার গুলোতে চাকরি পেত অ্যাজ এ সাপোর্ট পার্সন হিসেবে। বাট গত কয়েক বছরে দেখবেন এগুলো ড্রাস্টিক্যালি রিডিউস হয়েছে। কেন? এআই এর জন্য। ইভেন আমি প্রিভিয়াস কোন একটা কোম্পানিতে এরকম একটা কাজ করছিলাম, যে আমাদের 3,000 লোক ছিল একটা কল সেন্টারে। সো যেটা এন্ড টু এন্ড প্রসেস করতে ওই অল দোজ টিকেটস 6 দিন 7 দিন লেগে যেত, প্লাস 2 থেকে 3 জন মানুষের ইনভলভমেন্ট। সো আমাদেরকে আমার বস বলল যে ক্যান উই ইউজ এআই, যদি আমার অ্যাকুরেসি একটু কমে যায় আই এম ওকে উইথ দ্যাট, বাট অটোমেট দ্য এন্টায়ার প্রসেস। এন্ড উই ডিড ইট। সো আমরা জাস্ট লাইক ফোন কল রিসিভ করতাম, স্পিচ থেকে টেক্সটে ট্রান্সফর্ম করতাম, টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট প্রসেসিং অ্যাপ্লাই করতাম টু ফাইন্ড আউট দ্য টাইপ অফ দ্য রিকোয়েস্ট, আর্জেন্সি অফ দ্যাট রিকোয়েস্ট, অ্যান্ড হাউ লাইক হু টু ডিল উইথ, এবং ওগুলো দিয়ে ডেটা প্রসেস করে অটোমেটিক ভাবে আমরা ডিসিশন গুলো নিতাম। সো দেখা গেছে 6 মাসের একটা 10 জন মানুষের এআই প্রজেক্ট 3,000 লোকের কমপ্লিট একটা ইন্ডাস্ট্রি আর একটা টিমকে অফ করে দিচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল। সেম রাইট। হচ্ছে গার্মেন্টস সেক্টর, এটা আরো বেশি আসবে অ্যাকচুয়ালি, বিকজ why we are making all those like money in the garments, because বিদেশে or like অন্যান্য দেশে দেখা যায় যে মিনিমাম ওয়েজ অনেক বেশি বাংলাদেশের তুলনায়। সো যেহেতু সস্তা শ্রমটার জন্য বাংলাদেশে এই কাজগুলো গেছে। বাট আপনি মানুষ কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টায় কাজ করবে, এর বেশি কিন্তু না। এখন আপনি যদি মেশিন নিয়ে আসেন, মেশিন যদি 24 ঘন্টা কাজ করে এবং আপনি যদি মেশিনকে রেপ্লিকেট করতে পারেন, তাহলে কিন্তু প্রয়োজন পড়বে না ওইদিকে লাইক মানুষকে হায়ার করার, আনলেস আপনি কিছু সুপারভিশন করতেছেন। এবং ওই জিনিসটা আমার ধারণা, ইফ ইউ আস্ক মি, যেহেতু আমি লাইক অনেক প্রজেক্ট দেখি সিএই তে প্লাস বাইরেও, 2025 থেকে 2030-এর মধ্যে বেশ কিছু রেভলিউশন আসবে। এবং যেহেতু আমাদের ইকোনমি একটা সিঙ্গেল লাইক সেক্টর অনেকটুকু নির্ভরশীল, প্রবাসী এবং এইটা গার্মেন্টস, we should decentralize our like income sources. Otherwise it could be like there will be like some kind of like harmful effect overall in the economy. আচ্ছা, আমাদের একজন অডিয়েন্স কোয়েশ্চেন করেছেন যে এনি কোর্স ইউ রিকমেন্ড টু লার্ন এআই এট প্রফেশনাল লেভেল। আপনি কোনো Yes, so there are depend করে সে কি ইঞ্জিনিয়ারিং সেক্টর বলছে না বিজনেস লিডার বলছে। সো কেউ যদি বিজনেস লিডার হয়, যে এআই বা ডেটা সায়েন্সে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ারকে জানতে হবে তা না। আপনি যদি একটা কোম্পানির সিটিও হন বা সিইও হন আর সিএফও হন, ইউ আর সেটিং আপ দ্য ভিশন ফর ইউর অর্গানাইজেশন। আগামী 5 বছর 10 বছর আপনি কোথায় যাবেন, কোথায় কোথায় নতুন রেভিনিউ স্ট্রিম হবে, আপনার এক্সিস্টিং কম্পিটিটরদের থেকে নতুন কি ধরনের ফিচার আপনি লাইক লঞ্চ করবেন, যেন সো দ্যাট ইউ আর হেড অফ দ্য মার্কেট। ওই জিনিসগুলোর জন্য দেয়ার আর সো মেনি। একটা মাইক্রোসফট এআই স্কুল আছে, একটা অনলাইন প্ল্যাটফর্ম, ওখানে এআই স্ট্র্যাটেজিস্ট, এআই ফর বিজনেস লিডার, এই টাইপের অনেক ধরনের ভিডিও কোর্স আছে, এবং ওগুলো সব ফ্রি, কমপ্লিটলি ফ্রি। সো এনিওয়ান ক্যান গো টু গেট দ্য আইডিয়া যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি এআই। বিকজ যখন আমরা এআই শুনি মনে হয় যে ওরকম সিঙ্গুলারিটি হবে, রোবোটিক হবে, পৃথিবী দখল হয়ে যাচ্ছে। না, ওরকম কিছু না অ্যাকচুয়ালি। ইটস জাস্ট লাইক হাউ ক্যান ইউ ইউজ এআই or that kind of technology for your like more like to get more revenue. It's just like যে কোনো ওয়েব এবং মোবাইলের মতোই, যে 2010-11 দিকে যখন মোবাইলের একটা লাইক যুগ চলে আসলো মোবাইল অ্যাপস এর, তখন অনেকে বলছিল ও কে এরকম একটা ডিভাইস নিয়ে ঘুরবে, বাট আমাদের তো ওয়েব অ্যাপ্লিকেশন আছেই, সফটওয়্যার আছেই, আবার মোবাইলে আবার অ্যাপস লাগবে কেন? বাট ইফ ইউ লুক এট লাইক টুডে সিচুয়েশন, সবকিছু মোবাইল অ্যাপস কেন্দ্রিক হয়ে গেছে। এবং ইট ডাজন্ট মিন যে ডেস্কটপ সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন অবসলিট হয়েছে, না। ইটস জাস্ট লাইক আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা জাস্ট এক্সপ্যান্ড হচ্ছে, এবং নেক্সট ফিউ ইয়ার্স এর এক্সপ্যানশনটা আরো বেশি ইন্টারেস্টিং। এখন আমি এমন কোন সেক্টর দেখি না যেখানে আইটির অথবা কোডিং বা কম্পিউটেশনাল ক্যাপাবিলিটির প্রয়োজন নাই। সো আপনি বায়োকেমিস্ট হন, মাইক্রোবায়োলজিস্ট হন, স্ট্যাটিস্টিশিয়ান হন, ইন্স্যুরেন্স পার্সন হন, সবকিছুর জন্য আপনার বেসিক প্রোগ্রামিং অর ডেটা প্রসেসিং নলেজ জানতেই হবে। বিকজ ইউ আর গ্যাদারিং ডেটা, you're not going to take decision based on your emotion. You are going to take decision based on the numbers you have, the facts you have, all those like যেটাকে বলে data driven decision, যে ডেটা আমাকে বলছে এই জিনিসটা করতে, সো আমি এটা করলাম। বাট এখন আবার ডেটা ড্রিভেন থেকে ডেটা সেন্ট্রিক ডিসিশন মেকিং এ চলে আসতেছে, যে আমার ডিসিশন গুলো শুধুমাত্র একটা ডেটার সোর্স যেন ড্রিভেন না হয়, সবগুলো যেন ডিসিশন ডেটা ব্যাগড হয়। সো ওই ক্ষেত্রে দেয়ার সো মেনি অনলাইন টুলস, লাইক কোর্সেরা আছে, মাইক্রোসফট এআই স্কুল আছে, লাইক
তারপরে ইউডেমি আছে, a lot of them are paid, like some of them are like paid, but most of them are free, and you can see, get the initial idea. But I won't suggest anyone to just like just কয়েক ঘন্টার ভিডিও করে সে রাতারাতি তার প্রফেশন চেঞ্জ করে ফেলবে। No, videos or those tutorials give you some idea so that you can dig more deeper. You can buy books, you can practice, and like again, শুরুতে যে বললাম, there is no shortcut. Good things in life takes time. Just time dedicate করতে হবে আর কি। আচ্ছা, আমাদের আরেকজন পার্টিসিপেন্ট কোশ্চেন করেছেন যে as a branding enthusiast, how do I utilize IT in better promoting my client? There are like Branding millions of ways actually branding এর ক্ষেত্রে। So ডেটা আপনাকে বলবে, আর আইটি আপনাকে বলবে যে আপনার ব্র্যান্ডটা কোন ধরনের এজ গ্রুপ বেশি কনজিউম করতেছে। সো এবং ওই ধরনের এজ গ্রুপ কেন কনজিউম করতেছে, কি ধরনের লাইক রেসপন্স অর কি ধরনের লাইক কমিউনিকেশন হচ্ছে। সো ওই ধরনের এজ গ্রুপকে টু মেক মোর লাইক ওদের সাথে আরো বেশি রিলেট করার জন্য আপনি আর কি কি ধরনের নতুন কি কি ধরনের ফিচার অফার করতে পারেন, অর নতুন এজ গ্রুপের কাছে রিচ করার জন্য আপনার প্রোডাক্টটাকে কি কি ধরনের অফার করা যায়। হয়তো এটা মার্কেটিং প্রমোশন হতে পারে, নিউ ফিচার হতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ লাইক কিওয়ার্ডস অর স্পেসিফিক লাইক নলেজ শেয়ারিং হতে পারে, অর ইনফরমেশন লাইক শেয়ারিং হতে পারে। সো দের আর লাইক মিলিয়ন্স। যেই আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা, ইয়েস, we all are like like a lot of people like traditional learning থেকে আসে যে this is the process, this is what we need to do. Yes, that is the ideal way, but at the same time, like the way things are today, it's like everything is evolving. So you need to know this is the process, but it may also evolve into another direction based on your need, your user, your taste of user, the trend that is happening. You need to do a lot of like analysis. So if I just give an example, Pinterest. So অনেকেই দেখা যায় যে বাংলাদেশে আর বিদেশে Pinterest একটা অ্যাপ আছে যেটা ইউজ করা থাকে যে এই সিজনে আমি কি ধরনের কাপড় চোপড় পরবো, যে আমার ব্লেজারের সাথে এই প্যান্টটা যাচ্ছে নাকি, আর আমার এই শার্টটা এই ব্লেজারের সাথে যাবে নাকি, আর জুতার কালারটা কি হবে। সো অনেক ফ্যাশন ব্লগার আছে, ওরা ইউজুয়ালি এই ধরনের লাইক কন্টেন্ট প্রমোট করে থাকে ওই Pinterest নামের অ্যাপে। সো আপনি আজকে মনে করেন যে সব Pinterest-এর ডেটা ডাউনলোড করলেন, করে এমন একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করলেন যেটাতে আপনি মনে করেন নতুন একটা ব্লু কালার জ্যাকেট কিনছেন, বাট Pinterest-এর ওই এআই মডেল অ্যানালাইসিস করে বলবে ব্লু কালার জ্যাকেটটা ব্ল্যাক প্যান্টের সাথে ভালো লাগবে, এই ইনফ্লুয়েন্সার সাজেস্ট করছে। সো ইট ইজ গোয়িং উইথ দ্য ট্রেন্ড, ইউ উইল বাই দ্যাট প্রোডাক্ট। বাট trend always changes, data always changes, pattern always changes. So এক বছর পরে, 2 বছর পরে প্যাটার্নটা যখন চেঞ্জ হয়, তখন যদি আপনি সেম সাজেশনই দেন, then that will be obsolete. Your model is backdated, so এটা garbage generate করতেছে। So you need to like retrain your model, monitor the data so that আপনার data sources, নতুন নতুন data source আপনি accumulate করতেছেন, নতুন নতুন ট্রেন্ড, নতুন নতুন প্যাটার্ন আপনি ক্যাপচার করতে পারতেছেন to engage customers more in a more like interactive way. থ্যাংক ইউ। অনেক কিছু জানতেছি এবং ডেফিনেটলি আমি বলবো যে আমাদের অডিয়েন্সরাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখতেছে এবং তারা তাদের মতো করে আসলে যে যার সেক্টর অনুযায়ী আসলে একটা রোড ম্যাপ পাচ্ছে আসলে কিভাবে সামনের দিকে তারা এআই ইউজ করতে পারবে। আমাদের আরেকজন পার্টিসিপেন্ট সাইদ জুবায়ের মাহমুদ, উনি একটা প্রশ্ন করেছেন যে আমার মনে হয় এআই মেশিন লার্নিং নিয়ে দেশে থেকে রিমোট ওয়ার্ক করার কিরকম অপরচুনিটি আছে। আমার মনে হয় বলে ফেলেছেন অলরেডি, তারপরে যদি কিছু বলতে চান আর একটু। সো অবভিয়াসলি লাইক দেশে থেকে লাইক যেহেতু একটা জিনিস হয়ে গেছে যে মার্কেটে এআই ডেভেলপার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের খুবই অভাব, সো এর জন্য স্যালারি দেখা গেছে যে অনেক বেড়ে গেছে ইউএস এবং কানাডার মার্কেটে যদি অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টরের থেকে। সো এটার অ্যাকচুয়ালি দুই ধরনের ইমপ্লিকেশন হচ্ছে, আমি যদি কানাডার মার্কেট থেকে বলি বা বাইরের মার্কেট থেকে বলি। সো এআই নিয়ে যখন কাজ করা হয় তখন অনেক ডেটা নিয়ে কাজ করা হয়, এবং there are so many new rules
সাপোজ ইউরোপিয়ান রিজিয়নে জিডিপিআর নামে এক ধরনের রুল আছে, যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের ইনফরমেশন, প্রাইভেসি, ডেটা সিকিউরিটি এগুলো নিয়ে। সো চাইলেও রিমোট ওয়ার্কার যে সে ওই ডেটাগুলোকে ট্রান্সফর্ম করতে পারবে না, অন্য একটা রিজিয়ন থেকে ইউজ করতে পারবে না। অর দেখা যায় যে উইথিন দিস রিজিয়ন আমাদের অনেক বেশি লাইক সিকিউরিটি স্যান্ড বক্সিং মেনটেন করতে হয় আমার নিজের ডেটাটাকেই আমাকে নিজেকে হ্যান্ডেল করার জন্য। সো এই দেশে থেকেও, এবং সরকার থেকে চায় যে ইউজুয়ালি ইউএস এবং কেনেডিয়ান গভর্নমেন্ট যে অনেক বেশি এআই এবং ডেটা সায়েন্সের উপর রিসার্চ হোক, যার জন্য ওরা ট্যাক্স ক্রেডিট দেয়, অনেক বেশি ইনসেন্টিভ দিচ্ছে। এবং ওই ইনসেন্টিভ গুলো শর্ত থেকে যায় যে এই রিসার্চ গুলো আমাদের দেশেই হতে হবে, যেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলো এই দেশেই থেকে যায়। সো ওইটার জন্য অনেক সময় দেখা যায় যে অন্যান্য আইটি অথবা লাইক ওয়েবের যে কাজগুলো, যে পরিমাণ কাজ অন্যান্য দেশে যাচ্ছে ফ্রিল্যান্সিং হিসেবে, এআই বা ডেটা সায়েন্স রিলেটেড কাজগুলো কম যাচ্ছে ওই ডেটা প্রাইভেসি ইস্যুর জন্য, গভর্নমেন্ট ট্যাক্স ইনসেন্টিভের জন্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য। বাট ইট ডাজন্ট মিন যে একদমই যাচ্ছে না। দেয়ার আর লাইক লটস অফ অর্গানাইজেশন দেখা যায় যে ডেটা মাস্ক করে, লাইক ডি আইডেন্টিফাই করে, প্রসেস করে তারপরে দেয়, বিকজ এন্ড অফ দ্য ডে অল দে নিড ইজ দ্য প্যাটার্ন, দি অ্যালগোরিদম, দ্য কোড। সো ওইভাবেও হায়ার করা হয় আর কি। এবং কারো যদি ভালো প্রোফাইল থাকে, there are lots of like data science tools or certification, Amazon, Microsoft, গুগলের কেউ যদি ওগুলো করে থাকে, এবং কেউ যদি ভালো লেভেলের এক্সপিরিয়েন্স থাকে, পাবলিকেশন থাকে, then why not, like obviously you will get like this kind of job from the marketplace. গুড। যেহেতু আপনি প্রাইভেসির সেক্টরটাতে চলে আসছেন, আসলে বর্তমানে যেহেতু ফেসবুক বলেন, তার আমাদের আসলে ইউজাবিলিটির উপর বেস করে সেই তার ইনফরমেশন নিচ্ছে, আসলে আমরা কি ধরনের কন্টেন্ট পড়তেছি, দেখতেছি এবং চেক করতেছি অথবা পোস্ট দিচ্ছি, বেসড অন দেশ সে কিন্তু তার আসলে প্যাটার্ন জেনারেট করতেছে অ্যাকর্ডিংলি তার প্রোডাক্ট, তার এবং ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে এই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলি, ইনফরমেশন গুলো আসলে সেলও হয়ে যাচ্ছে। যেমন আপনার ইউরোপিয়ান ইউনিয়নে যেরকম আমাদের আসলে এই প্রাইভেসি এগুলো আছে, রুলস এন্ড রেগুলেশন ইন প্লেস, কিন্তু হাওয়ার আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো নাই। তো এখন এট দ্য সেম টাইম আবার আমাদের দেশও গুগলের অ্যালেক্সাটা বেশ পপুলার হচ্ছে, এর থ্রুতেও কিন্তু আলটিমেটলি আপনি কি সার্চ করতেছেন, কি সং অথবা হোয়াট এভার ইউ সার্চিং, আলটিমেটলি ইনফরমেশন গুলো সব চলে যাচ্ছে দেশের বাইরে। এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে সেক্ষেত্রে অল দ্য ওয়ে আমাদের প্রাইভেসিটা নষ্ট হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে এটাতে আমরা কিভাবে, আপনি এজ এ ডাটা অ্যানালিস্ট এবং প্রফেশনাল হিসেবে এটা, এবং বাইরের অনেকগুলো দেশে যেহেতু আপনি কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা আসলে কানাডা থেকে আপনারা আসলে কিভাবে ম্যানেজ করেন, অথবা আপনার যে অর্গানাইজেশন আছেন তারা কিভাবে ডাটা প্রাইভেসিটা ম্যানেজ করতেছে, অথবা আমাদের দেশের জন্য বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে সাজেশনটা কি হবে? সো এটা কয়েক রকমের ওয়ে আছে অ্যাকচুয়ালি। যদি একটা হচ্ছে যে ব্যাংকিং ডেটা গুলো, যেগুলো দেখা যায় যে অনেক সময় আমাদের রেস্ট্রিকশন থাকে, ইন্স্যুরেন্স ডেটা, ব্যাংকিং ডেটা, বা খুবই লাইক মিলিটারি ডেটা, আমাদের পাবলিক ক্লাউডে আপলোড করার অপশন থাকে না বিকজ অফ অল দোজ রেস্ট্রিকশন। সেক্ষেত্রে আমাদের নিজেদের লোকাল ডেটা সেন্টার মেনটেন করতে হয়। দ্যাটস দ্য ফার্স্ট অপশন। সেকেন্ড থিং হচ্ছে এমন অনেক সময় অ্যাপ্লিকেশন থাকে যেখানে পার্সোনাল বা প্রাইভেট ইনফরমেশন নাই, সেক্ষেত্রে উই অলওয়েজ ইউজ our cloud public Amazon, Google, Azure, those kind of like cloud application. And তারপরে হচ্ছে থার্ড হচ্ছে যে গভর্নমেন্ট থেকে কিছু রেগুলেশন মেনটেন করা হেলথ কেয়ারের জন্য, ডিফারেন্ট সেক্টরের জন্য, বা ব্যাংকিং বা ফিনান্সিয়াল অর দ্যাট কাইন্ড অফ সেক্টরের জন্য। সো বাংলাদেশে আমি যখন দেখতে যাই, আমাদের অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি জানি না রিসেন্ট কি হয়েছে, যে অ্যামাজন, গুগল বা লাইক বা মাইক্রোসফট, এরা হচ্ছে অ্যাজিওর, এডাব্লিউএস, জিসিপি সবচেয়ে বড় তিনটা পাবলিক ক্লাউড প্রোভাইডার, এবং ওদের কোনো ধরনের ডেটা সেন্টার আমি বিলিভ করি বাংলাদেশে নাই। এবং যার জন্য আমরা যদি অবভিয়াসলি আমাদেরকে ডেটা ক্লাউডে রাখতেই হবে, ওরকম ট্রেডিশনাল অ্যাপ্রোচে লোকালি ডেটা রাখা, ইটস নট এ গুড অপশন, ইটস নট এ গুড প্র্যাকটিস। সো ইউল হ্যাভ টু শেয়ার দ্য ডেটা, হ্যাভ আ ডেটা রিপোজিটরি। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে উচিত এই টাইপের লাইক অর্গানাইজেশন গুলো যোগাযোগ করে তাদেরকে দেশে ডেটা সেন্টার ক্রিয়েট করা, পাবলিক ডেটা সেন্টার বা এরকম লাইক ক্লাউড লাইক ডেটা সেন্টার গুলো বিল্ড করা। সো সেক্ষেত্রে আমরা যেন আবার রেগুলেটরে বসাতে পারি যে
আমাদের এই ডেটাগুলো আমাদের লোকাল ডেটা সেন্টারেই থাকবে। এই ডেটা সেন্টার থেকে যেন ডেটা যেন ট্রান্সফার বা ওই টাইপের কোনো ধরনের অ্যাক্টিভিটিস যেন না হয়। বিকজ রাইট নাও you will have to use those cloud information cloud platform. Yes, you can set up those different kind of like privacy and all those things, but it is under like another country or another region or another like a completely different space. So প্রাইভেসির জন্য অবভিয়াসলি আমাদের একটা প্রাইভেসি অ্যাক্ট বিল্ড করতে হবে, যে কোন ধরনের সেক্টরকে আমরা বেশি টাইট দিব, কোন ধরনের সেক্টর নর্মাল হবে। আমাদের নিজেদের লোকাল ডেটা সেন্টার থাকতে হবে, অথবা ওই ধরনের পাবলিক ক্লাউড গুলো আমাদের নিজেদের দেশে ডেটা সেন্টার বিল্ড করতে হবে। দেন আমাদেরকে ওরকম ভাবে প্রপার ডেটা গভর্নেন্স একটা অ্যাপ্রোচ নিয়ে আসতে হবে যে সরকার থেকে, যে এবং ওই জিনিসটা শুধুমাত্র নিয়ে আসলে হবে না, এটা এনফোর্সও করতে হবে। সো সাপোজ ইফ আই জাস্ট গিভ এন এক্সাম্পল, ইউএসএ তে হেলথ কেয়ারের জন্য হিপা কমপ্লায়েন্স আছে, যে আপনি যদি you can build healthcare software from Canada, Europe, Bangladesh, anywhere for US companies, but আপনাকে ওই হিপা কমপ্লায়েন্স অ্যাক্ট মেনটেন করতেই হবে। আপনার এন্ড টু এন্ড সিস্টেম হিপার সবগুলো যে চেক মার্ক আছে, যে ডেটা প্রাইভেসি, গভর্নেন্স, সিকিউরিটি, সবগুলো মেনটেন করতে হবে, যার জন্য হেলথ কেয়ার ডেটা ইউএসএ থেকে কখনোই বের হবে না, ওই রিজিয়ন থেকে বাইরে বেরোয়া সম্ভবই না। বাট এই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে লাইক করতে পারি না। আর জিডিপিআর এর ওই জিনিসগুলো যার জন্য রি-আইডেন্টিফাই করা, আমার কাছে যদি কোনো ডেটাও থাকে, কোনো ডেটা টেবিলও থাকে, ওই ডেটা টেবিল থেকে ট্রেস করে আমি যেন ইন্ডিভিজুয়াল আপনাকে যেন ট্রেস করতে না পারি যে এই ডেটাটা আপনাকে বিলং করে, ওইভাবে ও ডেটাটাকে প্রসেস করা। বা গভর্নমেন্ট বা মিলিটারি ডেটার জন্য ER99 বা ক্যানাডা কন্ট্রোল গুডস ডেটা রাইটস আছে। সো উই নিড টু হ্যাভ সাম কাইন্ড অফ লাইক ডেটা গভর্নেন্স প্রসেস, যেটা গভর্নমেন্ট থেকে মেনটেন হবে। অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল প্রাইভেট সেক্টর থেকে এটা এনফোর্স করা খুবই পসিবল না অ্যাকচুয়ালি। রাইট, রাইট। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কাজ অলরেডি করতেছে। আপনি জেনে থাকবেন যে অলরেডি অ্যামাজন, ফেসবুক ওরা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করছে বাংলাদেশে, হয়তো খুব শীঘ্রই বিজনেসে ওরা রান করবে। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টও কিছু কিছু ক্ষেত্রে পলিসিও ইম্পোজ করতে যাচ্ছে। আবার ডেফিনেটলি ইয়াতে দেখা যায় অনেক কিছু হয়তো বা কিছু বাদ থেকে যায় অনেক ক্ষেত্রে। এনিওয়ে, আরেকজন আমাদের পার্টিসিপেন্ট একটা প্রশ্ন করেছেন যে ক্যান ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট টেক বেসড স্টার্টআপস, হাউ উই বিল্ড এ টেক বেসড স্টার্টআপ ফর দ্য গ্লোবাল মার্কেট, what sector can we choose for building a global market? So there are like sector bolte there are like millions. So সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে একটা টেক স্টার্টআপ শুধুমাত্র এরকম না যে আমি র্যান্ডম একটা কোড লিখলাম, ইটস কুল, এন্ড আমি গিয়ে বললাম ইনভেস্টরকে আমি এই সফটওয়্যারটা বানাইছি, ইটস কুল, গিভ মি মানি। নো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ইউ নিড টু লাইক হ্যাভ স্পেসিফিক reason, specific problem, and with that startup or you with that software you are solving that problem. So প্রথমে হচ্ছে যে প্রবলেমটা নিয়ে চিন্তা করা, এই প্রবলেমটা কত বড়, কতটুকু ক্ষতি হচ্ছে, কেন এটা নিয়ে লাইক অ্যাড্রেস করতেছি, এক্সিস্টিং কি কি কাজ হয়েছে অলরেডি, আমার এই সফটওয়্যারটা কি অ্যাকচুয়ালি সলভ করতে পারবে আর পারবে না, বিকজ নট এভরিথিং ক্যান সলভ লাইক সলভ বাই আইটি অর লাইক সফটওয়্যার, দোজ থিংস দেয়ার আর লাইক হিউম্যান অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল। সো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে 20টা ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ লাইক এ ভেরি গুড এক্সাম্পল, যে চোখের সামনে আমাকে 22টা সেক্টর দিয়ে দিতেছে, ওই 22টা সেক্টরকে যেটা আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, এবং ওই একটা স্পেসিফিক সেক্টরের জন্য আমার একটা লাইক প্রবলেম গুলোকে নিয়ে অ্যানালাইসিস করে ওইটার একটা সলিউশন বিল্ড করলাম। সো দ্যাট ইজ ওয়ান থিং। এবং বর্তমান যুগে যেটা হচ্ছে যে কোন মার্কেটের জন্য ডেভেলপ, দের ইজ নো লাইক স্পেসিফিক মার্কেট। বাংলাদেশ থেকে প্রোডাক্ট বিল্ড করে এটা ইউএসএ তে SaaS সফটওয়্যার সাবস্ক্রিপশনে সেল করা পসিবল, বা ওয়ার্ল্ডের এনি আদার কান্ট্রি থেকে লাইক সেল করা পসিবল। আমরা প্রচুর লাইক ক্লায়েন্ট পাই অর লাইক ভেন্ডর পাই যারা ডিফারেন্ট কাইন্ড অফ লাইক মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকে অর এশিয়ান রিজন থেকে, সিঙ্গাপুর, জাপান থেকে আছে, ওদের থেকে আমরা সফটওয়্যার কিনে আমরা এখানে কানাডাতে, আমেরিকাতে ইউজ করি। সো ওই কান্ট্রি ওয়াইড কোনো ধরনের ডিফারেন্স অ্যাকচুয়ালি নাই, বিকজ অফ লাইক দ্য ওয়ে দ্য সিস্টেম ইজ। বিকজ অবভিয়াসলি যে সিস্টেমটা সফটওয়্যারটা বিল্ড করা হবে এটা ক্লাউড বেসড হবে। এখানে প্রত্যেকটা দেখা যায় যে প্রত্যেকটা লাইক ক্লাউড লাইক প্রোভাইডারের ডিফারেন্ট রিজিয়ন স্পেসিফিক ডেটা সেন্টার আছে, অল দোজ লাইক লাইক গেটওয়ে আছে, so that whatever you are designing, it is so easy and flexible to deploy it in any region of the world. So and obviously
you can build Facebook by yourself and like বাসায় বসে বসে আমি নিজের বানানো Facebook ইউজ করলাম, but if there is no user, there is no point of like making money, or there is no way of like making money. So we need to know the reason, we need to reach more people, we need to have like publication, advertisement, and all those things. We need to get like and ওই স্কেলেবিলিটির জন্য অনেক সময় দেখা যায় যে ফান্ডিং এর প্রয়োজন হয়, যে কেন আমি ফান্ডটা নিতেছি, কতটুকু স্কেল করব, কি করবো এই ফান্ডটা দিয়ে। সো অনেক সময় আমি দেখি যে ইদানিং বাংলাদেশের মার্কেটে এই জিনিসটা আমি দু এক জায়গায় দেখছি যে জাস্ট ফান্ড হচ্ছে যে আমি রেজ করলাম, ইটস কাইন্ড অফ লাইক ইটস নট এ ফ্রি মানি যে আমি গিয়ে যাব বিসি আমাকে টাকাটা দিবে, টাকা দিয়ে আমি যা ইচ্ছা করবো। নো, লাইক ওই টাকার এগেনস্টে ইফ ইট ইস গ্র্যান্ড, দ্যাট ইস ডিফারেন্ট থিং। গ্র্যান্ড হচ্ছে আমি এটা লাইক কাইন্ড অফ লাইক প্রণোদনা বা অনুদান হিসেবে, বাট আমি যদি লাইক মানি রেজ করি, সো ইটস কাইন্ড অফ লাইক এ লোন। হয় এটা আমি আমার লাইক রিটার্ন করবো আমার শেয়ার অথবা স্টকের পার্সেন্টেজ অনুযায়ী, অথবা লং টার্ম গ্রোথ অনুযায়ী, or different kind of like liability অনুযায়ী, or like কোনো একটা interest অনুযায়ী। So we need to know that one. Just raising money doesn't prove anything. কতটুকু আমি ক্যাপিটাল গেইন করতে পারলাম, কতটুকু সেলস হলো, এই প্রোডাক্টটা কতটুকু স্কেল হলো, that actually matters the most at the end of the day. থ্যাংক ইউ সো মাচ। আবার এবার শেষের দিকে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে যে ইটস অল অ্যাবাউট ট্রেন্ডিং এর ক্ষেত্রে প্রত্যেকটা বছরই দেখা যায় যে একটা আইটি অথবা ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্টের একটা ট্রেন্ড থাকে। তো আমরা 21-এ দেখতে দেখতে অর্ধেক বছর পার করে ফেলছে। আপনার কাছে কি মনে হয় যে এখন এই at the same time প্যান্ডেমিকে আসলে সবকিছুই সমস্ত ধরনের বিজনেস প্ল্যান, ক্যারিয়ার প্ল্যান সবকিছুই আসলে একটা বড় ধরনের হোঁচট খেয়েছে। So considering all those positive or negative factor, how do you think the future or trend of IT in terms of AI, machine learning, robotics, IoT, so many, how do you see it? This is a good thing that যে AI, IoT, robotics ও ইন্ডাস্ট্রি গুলো এক্সপ্যান্ড হচ্ছে এবং অন্যান্য ডোমেইনও এটাতে ইম্প্যাক্ট হচ্ছে আর কি অ্যাকচুয়ালি। সো কেউ যদি আজকে ফার্মাসিস্ট হয়, কেউ যদি আজকে অন্য কোনো সেক্টর থেকে হয়, আমি সাজেস্ট করবো তাকে, why don't you learn Python programming, some easy library, so that যে এক্সেল ফাইলটা তুমি ইউজ করো or CSV ফাইলটা, you can use the same Excel file, CSV file to generate some kind of like reporting, some kind of like visualization. So এটা তোমার জবে তোমাকে আগায় নিয়ে যাবে। So ওই ধরনের লাইক কম্পিউটেশনাল মাইন্ডসেটটা বিল্ড করা, এইটা যে কোনো কারো, and programming is not just for programmers, programming is actually for becoming for everyone. So ওই জিনিসটা লাইক অন্যান্য সেক্টরের মানুষজনকে আমি সাজেস্ট করব টু লার্ন দ্যাট পার্ট। অ্যান্ড যদি কেউ আইটিতে কাজ করে থাকে, লাইক আইটি ট্রেন্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে AI, data science is gonna like accelerate more. তারপর আইওটির হিউজ একটা লাইক চাঙ্ক আসতেছে, যেখানে আইওটি বলতে শুধুমাত্র ছোট ছোট রাসবেরি পাই ডিভাইস না, আপনার মনিটরটা স্মার্ট টিভি হচ্ছে, আমাদের লাইক এসি গুলো স্মার্ট এসি হচ্ছে, আমাদের ফ্যান গুলো স্মার্ট ডিভাইস হচ্ছে, অল দোজ লাইক কানেক্টিং, লাইক ওগুলোর কাজ হচ্ছে যে জাস্ট ক্লাউডের সাথে কানেক্ট করা, ইন্টারনেটের সাথে কানেক্ট করা, এআই এর সাথে কানেক্ট করা, সো দ্যাট ইট ক্যান টেক ডিসিশন যে বেসড অন কারেন্ট টেম্পারেচার এসি এর টেম্পারেচারটা অটোমেটিক ভাবে চেঞ্জ হবে নাকি ম্যানুয়ালি চেঞ্জ না করে, লাইক তারপর আমার স্মার্ট টিভি গুলোকে স্মার্টলি হ্যান্ডেল করা ইউজার নিডকে। সো আইওটির ওয়ার্ল্ডটা খুব বেশি এক্সপ্যান্ড হবে সামনে। কেউ যদি লাইক ডেটা সায়েন্স এআই নিয়ে শিখতে চায়, বাংলাদেশে প্রচুর কাজ আসবে এবং অলরেডি কাজ আসছে, বা লোকাল মার্কেটে প্রচুর কাজ আছে। সো বাইরের থেকে ইয়েস, বাইরে তো কাজ আছেই, বাট আমাদের ওভারঅল মার্কেট হচ্ছে আউটসোর্সিং ফোকাসড। বাট ওয়াই ডোন্ট উই অ্যাড্রেস আওয়ার লোকাল ইস্যুস অ্যাজ ওয়েল, যে লোকাল গভর্নমেন্ট নিড বা লোকাল গভর্নমেন্টের যেই প্রয়োজনগুলো সাধারণ মানুষের, ওগুলো নিডের আরো স্টার্ট আপ আসলে, লঞ্চ হলে, ওগুলো দেখা যায় যে প্রথমে কেউ যদি লাইক লোকাল নিডটাকে ফুলফিল করতে পারে, এবং সাউথ এশিয়ান অন্য কান্ট্রিগুলোতে সেম টাইপের কালচার, সেম টাইপের অ্যাপ্রোচ, দে ক্যান অলসো লাইক সেল দ্য সেম প্রোডাক্ট টু আদার কান্ট্রিজ অর এক্সপ্যান্ড ইট টু লাইক নেইবার কান্ট্রিজ। সো দ্যাট উইল বি লাইক এ ভেরি গুড অ্যাপ্রোচ। অসংখ্য ধন্যবাদ রাহাত। এবার শেষে আপনার নিজের মতো করে, আমাদের এখানে প্রচুর অডিয়েন্স আছে যারা আসলে ক্যারিয়ার নিয়ে সামনের দিকে আগাচ্ছেন, আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টও আছেন, আবার
বিভিন্ন সেক্টরের লোকজন পার্টিসিপেট করেছেন। আপনি লাস্ট কিছু গাইডেন্স অথবা কিছু কি বলবো সাজেশনস রিকমেন্ডেশন যদি আপনি দিতে চান ইন টার্মস অফ আইটি অর হোয়াটএভার ইউ লাইক। সো ইন জেনারেল আমি যারা কেউ যদি নিজের অর্গানাইজেশন থেকে থাকে যে সি লেভেল এমপ্লয়ি অর লাইক কেউ যদি নিজের কোনো কোম্পানি ওপেন করার চিন্তা করতেছে এআই ডেটা সায়েন্স রিলেটেড, আমি সাজেস্ট করবো যে জাস্ট like define your ROI, return on investment, before jumping into something, যে এই জিনিসটার ইনভেস্টমেন্টের ভ্যালুটা কিরকম আসবে ওভার দ্য ইয়ার্স এ। ইটস নট লাইক something will happen in a day or in a week or in a month. It will take time, and those data science and AI sectors are also like you need to do a lot of like pre-work before you actually start to get like a revenue from those AI modeling and approaches. So that will be one of the suggestions. That's where the trending is going. You will have to move into that, get into that train today or tomorrow. It's always good to have the strategy, set up that strategy of like next 12 months or next 2 years. Keep data science and AI within that strategy so that you don't miss the train. সেকেন্ড হচ্ছে যে স্টুডেন্টদের জন্য যেটা বলবো যে there are so many opportunities, like বাংলাদেশে হোক বা বাইরে হোক, কেউ যদি লোকাল স্টার্টআপে কাজ করতে চায়, ডেটা সায়েন্স এর এআই এর নিডটা আরো বাড়বে। A lot of like local startup can grow from there, or কেউ যদি properly research oriented একটা প্রোফাইল বিল্ড করতে পারে, বিদেশে মাস্টার্স করতে যায় স্কলারশিপ নিয়ে, they can always like get good jobs over there too. So it depends on the choice of individuals. And কেউ যদি জাস্ট ফ্রিল্যান্সিং করতে চায় বা আইটি ইন্ডাস্ট্রিতে মুভ করতে চায়, আমার সাজেশন হবে যে just don't get into those like 1 hour video, 2 hour video. Again, good things in life takes time. Try to like dig deeper, properly like detail জানা, টাইম লাগুক, বাট like কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে প্রত্যেকটা জিনিস শেখা যায়। শুধুমাত্র একটা জিনিস শেখে রেভিনিউ করা শুরু করে দিলাম বা লাইক ওই টাইপের ইনকাম করার চিন্তা করলাম, ওই চিন্তাটা বাদ দিয়ে just having the like the interest of learning, that hunger, that will always help, and building that kind of like passion. So once you're passionate about something, even if you don't get paid, you will always enjoy that. Like, I'm not getting paid to have this conversation, but I'm enjoying because I am passionate about data science, AI, and all those topics. So yeah, just be honest, be humble, and like take time. Just have patience. That's it. ধন্যবাদ রাহাত ইয়াসির। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আমি বলবো যে অনেক ইনফরমেটিভ একটা সেশন আপনার সাথে আমরা করলাম। আমি আশা করব যে আমাদের অডিয়েন্স পার্টিসিপেন্ট যারা যেখান থেকে আসলে পার্টিসিপেট করেছেন, এআই সম্বন্ধে, আইটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে এবং ভবিষ্যৎ ট্রেন্ড সম্বন্ধে এবং কিভাবে আমরা কেরিয়ার এবং এট দ্য সেম টাইম সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই জিনিসগুলো সম্বন্ধে বেশ ভালো আমরা একটা ডিসকাশন করতে পেরেছি। আপনার কাছে অনেক কিছু আমরা জানতে পেরেছি। আর সবচাইতে মজার যে বিষয়টা হচ্ছে, আপনি আমাদের বাংলাদেশের একজন মানুষ হয়ে আমাদের লোকাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনি ক্যানাডার মতো একটা অর্গানাইজেশন, যেখানে সিআইএ ওয়ান অফ দ্য বিগ অর্গানাইজেশন ফর আলটিমেটলি এআই রিলেটেড বিভিন্ন ধরনের সিমুলেশন। আপনার দেখলাম যে আপনাদের সাইটে গিয়ে যে আপনার এরোপ্লেন, আপনার তারপর ইভেন নানা ধরনের সিমুলেশন, এরোপ্লেন চালানো। এক্সাম্পল দিছি আমাদের 3 ধরনের বিজনেস আছে। একটা হচ্ছে এভিয়েশন। সো সাপোজ আপনি যদি আজকে পাইলট হন, ছোট্ট একটা পাইলট বিমান চালানো শিখছেন, নাও ইউ আর নট গোনা জাস্ট লাইক গেট ইনটু অ্যান A380 500 মানুষের and you will start to like fly it. No. So CA যেটা করে, ওই ধরনের বড় বিমানগুলোর সিমুলেটর ক্রিয়েট করে, ককপিটটার। সো আপনি যেন ছোট বিমান চালানো শিখে আমাদের এখানে ট্রেনিং নিয়ে এক্স্যাক্টলি সেম এনভায়রনমেন্টে বড় বিমানটা চালানো শিখতে পারবেন। এবং মেবি আমাদের 105টা আর 110টা এরকম ট্রেনিং সেন্টার আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো দ্যাট ইজ ওয়ান থিং। এবং আমাদের নিজেদের অনেক পাইলট এয়ারক্রাফট এগুলো আছে। সেকেন্ড হচ্ছে যে সেম অ্যাপ্রোচ মিলিটারি বা ডিফেন্সের জন্য। সো সেম ওই ফাইটার বিমানগুলো তো কেউ লাইক জাস্ট একদিনে গিয়ে চালানো শেখে না। সো ক্রিয়েটিং দোজ সিমিলার এক্সাক্ট সেম সফটওয়্যার, সেম ককপিট, সেম সিমুলেটর ওই এয়ারক্রাফট গুলোর জন্য, ডিফেন্সের বা মিলিটারি বা লাইক শিপ
যেগুলো আছে ওগুলোর সিমুলেটর, ওগুলো আমরা বিল্ড করি। প্লাস অলসো আমাদের হেলথ কেয়ারে অনেক আছে আর কি, আমরা ওই হেলথ কেয়ার ভেন্টিলেটর বিল্ড করি। লাইক কোভিড এর জন্য আমাদের কিছু সিস্টেম আছে, আমিও কিছু সিস্টেম ডিজাইন করছি কোভিড লাইক হ্যান্ডেল করার জন্য ফর ডিফারেন্ট রিজিয়ন্স। সো লাইক it's pretty vast. So yeah. All the way. Thank you so much, রাহাত ইয়াসির। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আরো কোনো একটা সময় আমরা মিলিত হব, এবং এট দ্য সেম টাইম আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাসলো বাংলাদেশ কে এই ধরনের একটা ইন্টারেক্টিভ সেশন, যা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের মানে ক্যারিয়ারিস্টিক আমাদের আপকামিং গ্রাজুয়েট এবং যারা এই এআই অথবা এই আইটি ট্রেন্ড অনুযায়ী আসলে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আসলে নিজেদের বিজনেস প্ল্যান নিয়ে সামনে দিয়ে এগিয়ে যেতে যাচ্ছেন, এবং অল টুগেদার যারা বিভিন্ন প্রফেশনের বিভিন্ন পার্টে আছেন আসলে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ রাহাত ইয়াসির, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর ধন্যবাদ ম্যাসলো বাংলাদেশ এবং বাকি যারা পার্টিসিপেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you so much, and thank you for inviting. Thank you. Thank you. Welcome.